সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা যদি আমার প্রথম পর্বটি দেখে থাকেন, যেটা ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া আছে, সুইডেনের অ্যাডমিশনের রিলেটেড অটম 2022 ইনটেকের জন্য, তাহলে তো আপনারা বুঝে গিয়েছেন বেসিক্যালি কী কী করতে হবে। আজকে সে পর্বেরই দ্বিতীয় পর্ব নিয়ে এসেছি এবং আরও কিছু ইনফরমেশন নিয়ে কথা বলবো, কারণ প্রথম পর্বে অনেক কিছু নিয়েই বলা হয়েছে, বাট স্পেসিফিকলি অ্যাডমিশনের জন্য আসলে কি কি প্রয়োজন, সেই বিষয়ে প্রিপারেশনস কিভাবে নিতে হবে, সেই বিষয়ে যদি আপনাদেরকে কিছু বর্ণনা না করা হয়, তাহলে অনেক কিছুতেই হয়তো বা আপনারা হিমশিম খাবেন। সো যে কারণে হচ্ছিল আমার সেকেন্ড এপিসোডটা নিয়ে চলে আসা, এবং এই সেকেন্ড এপিসোডে এখন আপনার যেটা আমি আলোচনা করব সেটা হচ্ছে হলো ইউনিভার্সিটি অ্যাডমিশন পোর্টাল। হ্যাঁ দর্শক, আমার স্ক্রিনে আপনারা ইউনিভার্সিটি অ্যাডমিশনের পোর্টালটি দেখতে পাচ্ছেন। সো ইউনিভার্সিটি অ্যাডমিশন পোর্টাল হচ্ছিল একটি সেন্ট্রালাইজ সিস্টেম, যেটার মাধ্যমে সুইডেনের যত ইউনিভার্সিটি আছে, মাস্টার্স প্রোগ্রাম বলেন অথবা ব্যাচেলার্স প্রোগ্রাম বলেন, সকল প্রোগ্রামের জন্য you can enroll from here. সো আপনাকে পার্টিকুলারলি কোনো ইন্ডিভিজুয়াল ইউনিভার্সিটির অ্যাডমিশন সেকশনে গিয়ে যোগাযোগ করতে হচ্ছে না। ইউনিভার্সিটি অ্যাডমিশন, ইটস এ সেন্ট্রাল এজেন্সি অ্যান্ড ইট ডাজ অল অফ ইউর ওয়ার্ক অ্যালোন। সো যে ক্ষেত্রে হচ্ছে হলো এখান থেকেই ইউনিভার্সিটিগুলো আপনার ডকুমেন্টস রিসিভ করবে, আপনার ডকুমেন্টস চেক করবে, এবং আপনার রেজাল্টস পর্যন্ত হচ্ছে হলো এই ইউনিভার্সিটি অ্যাডমিশনের পোর্টালেই কিন্তু তারা প্রকাশ করবে। সো যেটা হচ্ছে অ্যাপ্লিকেশন পিরিয়ড ওপেন হয়ে গিয়েছে অক্টোবর 18 থেকে ফেব্রুয়ারি 1 পর্যন্ত অ্যাপ্লিকেশন পোর্টাল চালু থাকবে, বাট ডেফিনেটলি আপনারা হচ্ছে লাস্ট দিন পর্যন্ত ওয়েট করবেন না। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে, এখনও পর্যন্ত যারা আইএলস দেননি তারা অবশ্যই আইএলস দিয়ে নেবেন। সো যারা ইংলিশ লিটারেচারে বা লিঙ্গুইস্টিকে পড়াশোনা করেছেন এবং হচ্ছে হলো যারা মেডিকেল রিলেটেড ফিল্ডে পড়াশোনা করেছেন, অর্থাৎ ডাক্তার বা এমবিবিএস করেছেন, তাদের জন্য হচ্ছিল স্পেসিফিকলি আইএলস দেওয়াটা ম্যান্ডেটরি হচ্ছে না। এবং যেটা আপনাকে করতে হবে যে আইএলসে, আমাকে কেউ প্রশ্নটা করেছে যে আইএলসে আমার 6 আছে, নো লেস দ্যান 5.5 ইন ইন্ডিভিজুয়াল ব্যান্ড। সো এখন সেই ক্ষেত্রে কি এটা কি আসলে প্রযোজ্য হবে, বা এটা কি আসলে চালানো যাবে? নো, এটা চালানো যাবে না। আপনার জেনারেল এন্ট্রি রিকোয়ারমেন্টের ক্ষেত্রে বলাই আছে, আইএলসে বাংলাদেশি ক্যান্ডিডেট যদি হয় বা বাংলাদেশি অ্যাপ্লিক্যান্ট যদি হয়, দেন ডেফিনেটলি এটা আপনার 6.5 হতে হবে, উইথ নো লেস দেন 5.5 ইন ইন্ডিভিজুয়াল সেকশন। সো যেটা হচ্ছে হলো দর্শক, আপনারা আমার প্রথম পর্বটা যদি না দেখে থাকেন অবশ্যই সেটা দেখে নেবেন, সেখানে আরও বিস্তারিত আলোচনা করা আছে। আমি জেনারেল এন্ট্রি রিকোয়ারমেন্ট, স্পেসিফিক এন্ট্রি রিকোয়ারমেন্ট নিয়ে বিস্তারিত কথা বলেছি। এখন জাস্ট সংক্ষেপে হচ্ছে হলো কিভাবে আপনি অ্যাপ্লিকেশনটাকে প্রসেস করতে পারবেন সে বিষয়ে জাস্ট খুঁটিনাটি কিছু বলবো। সো আমি গথেনবার্গ থেকে আপনাদের সাথে সংযুক্ত হয়েছি। প্রথমত আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছিল আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে হবে এবং বেল বাটনে প্রেস করতে হবে। আর যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে হবে, কমেন্ট করতে হবে এবং দরকার পড়লে শেয়ার করতে হবে। সো যেটা হচ্ছে, আপনাদেরকে প্রথম পর্বে যেটা বলেছি যে সকল ইউনিভার্সিটি আপনি সর্টিং করে রাখবেন, সর্টিং করার পর সেখান থেকে টোটাল 4টা ইউনিভার্সিটি অথবা 4টা প্রোগ্রামকে সিলেক্ট করবেন। সো কারণ এটার রিজনটা হচ্ছে যে আপনি মাস্টার্স প্রোগ্রামে আপনি টোটাল 4টা স্লট আপনি সিলেক্ট করতে পারছেন, অর্থাৎ 4টা ইউনিভার্সিটি হতে পারে অথবা 4টা স্পেসিফিক প্রোগ্রাম হতে পারে, উইচ মিনস একই ইউনিভার্সিটির আপনি মাল্টিপল প্রোগ্রামে অ্যাপ্লাই করতে পারেন, যদি কিনা আপনি দেখেন যে সেই ইউনিভার্সিটির পার্টিকুলার প্রোগ্রামের যে স্পেসিফিক রিকোয়ারমেন্ট আছে সেটা আপনার ব্যাচেলার্সের সাথে ম্যাচ করছে। সো অলওয়েজ এটা আপনাকে চিন্তা করতে হবে। আমাকে অনেকেই প্রশ্নটা করে যে আমি তো ব্যাচেলার্স অমুক সাবজেক্টে করেছি, তো আমি এমবিএ করেছি এরপরে, সো আমি কি এখন তমুক সাবজেক্টে পড়তে পারবো নাকি? নো, আপনাকে যেটা ফার্স্ট অফ অল বিবেচনায় আনতে হবে, আপনার ব্যাচেলার্স আপনি যেটা করেছেন সেটার উপরে আপনাকে গুরুত্বটা দিতে হবে। সেটার উপর বেস করে হচ্ছিল আপনি সাবজেক্ট চুজ করতে পারবেন বা আপনার যেটা হচ্ছে অ্যাডমিশন হতে পারে। এখন যেটা আমি বলবো সেটা হচ্ছে হলো যে আপনার জেনারেল এন্ট্রি রিকোয়ারমেন্টের ক্ষেত্রে আপনার কয়েকটা ক্রাইটেরিয়া আছে। ফার্স্ট অফ অল হচ্ছে হলো আপনার 180 ইসিটিএস হতে হবে। সো 180 ইসিটিএসটা কি? 180 ইসিটিএসটা হচ্ছিল আপনার যদি একটি 4 বছরের ব্যাচেলার্স থাকে এবং সেটা যদি আপনার ক্রেডিট সিস্টেমে থাকে, অ্যাটলিস্ট 120 ক্রেডিট হয় অথবা 123 ক্রেডিট হয় বা 120
127 ক্রেডিটস হয়, তাহলে আপনি ধরে নিতে পারেন যে আপনি 180 ECTS কোয়ালিফাই করছেন ইউরোপিয়ান ক্রেডিট সিস্টেম। ওকে, সেকেন্ড থিং হচ্ছে হলো আপনার IELTS এর 6.5, ইটস আ ম্যান্ডেটরি থিং। এটা না থাকলে কিন্তু আপনার অ্যাডমিশনটাই হবে না। সো এটা করার পরে আপনার যেটা করতে হবে, আপনার যে ট্রান্সক্রিপ্ট, সেই ট্রান্সক্রিপ্টটা অবশ্যই আপনাকে কুরিয়ার করতে হবে ইউনিভার্সিটি অ্যাডমিশনের অফিসে, যেটা সুইডেনে অবস্থিত। এবং এটা এখানে আসার পরে আপনার ইউনিভার্সিটি অ্যাডমিশনের যে পোর্টাল, সেখানে এটা কানেক্ট হয়ে যাবে। সো জেনারেল এন্ট্রি রিকোয়ারমেন্টসগুলো কিন্তু ফিল আপ হয়ে যাচ্ছে। এবার আসে কি স্পেসিফিক এন্ট্রি রিকোয়ারমেন্ট। সো স্পেসিফিক এন্ট্রি রিকোয়ারমেন্টটা কী হতে পারে? সেটা হতে পারে যে আপনার একটি প্রোগ্রাম আপনি চুজ করেছেন বা কয়েকটি প্রোগ্রাম আপনি চুজ করেছেন, সেটা যে কোনো ভার্সিটিরই হতে পারে, বা তাদেরও কিছু স্পেশাল রিকোয়ারমেন্টস থাকে, তাদেরও কিন্তু কিছু আপনার হচ্ছিল পার্টিকুলার প্রি রেকুইজিট থাকে। যেই প্রি রেকুইজিটগুলো যদি আপনি ফিল আপ করতে পারেন, দেন আপনার অ্যাডমিশন হওয়ার চান্সেস থাকবে। শুধু জেনারেল এন্ট্রি কোয়ালিফাই করে আসলেই কিন্তু যে এটাতে আপনার চান্সেস বেড়ে যাবে বা আপনার অ্যাডমিশন হবে, ইটস নট লাইক দ্যাট। সো ইট কুড বি লাইক আপনার হয়তো বা বলছে যে অমুক পার্টিকুলার প্রোগ্রামে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে 90 ক্রেডিটস আপনার থাকতে হবে ব্যাচেলার্সে, অথবা স্ট্যাটিস্টিক্সে আপনার 7.5 ক্রেডিটস থাকতে হবে, বা ম্যাথামেটিক্সে আপনার হয়তো বা 5 ক্রেডিটস থাকতে হতে পারে, হ্যাঁ, অথবা ইকোনমিক্সে আপনার হয়তো বা 7.5 ক্রেডিটস থাকতে হতে পারে। সো দিজ আর দি স্পেসিফিক এন্ট্রি রিকোয়ারমেন্ট। অথবা আপনাকে স্টেটমেন্ট অফ পারপাস দিতে হবে, বা লেটার অফ ইন্টেন্ট দিতে হবে, বা মোটিভেশন লেটার দিতে হবে, এবং আপনার স্টেটমেন্ট অফ পারপাস বা মোটিভেশন লেটারের ওপর বেস করে আপনার অ্যাডমিশনটি গ্র্যান্টেড অথবা রিজেক্টেড হবে। সো সেই ক্ষেত্রে আপনাকে এই স্পেসিফিক এন্ট্রি রিকোয়ারমেন্টগুলো নিয়েও একটু চিন্তাভাবনা করতে হবে, এবং অবশ্যই দেখতে হবে যে সেই স্পেসিফিক পার্টিকুলার ইউনিভার্সিটির যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামের সাথে মানে আপনি যে ব্যাচেলার্সটি করে এসেছেন সেটা ম্যাচ করছে নাকি, এবং দেনই কিন্তু আপনি হচ্ছে হলো অ্যাপ্লাই করতে পারবেন। এবং অ্যাপ্লাই করলে দেয়ার উড বি এই সাকসেস রেশিও, বিকজ অযথা অ্যাপ্লাই করে তো কোনো লাভ নেই। সো আপনাকে যেটা করতে হবে, বুঝে শুনে অ্যাপ্লাই করতে হবে। জেনারেল এন্ট্রি রিকোয়ারমেন্ট নিয়ে কথা বলেছি, স্পেসিফিক এন্ট্রি রিকোয়ারমেন্ট নিয়ে কথা বলেছি। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ইউনিভার্সিটি অ্যাডমিশনের পোর্টাল। এখানে আপনাকে নিজের অ্যাকাউন্ট খুলতে হবে, লগ ইন করতে হবে। লগ ইন করার পর কী কী আপনাকে আপলোড করতে হবে? ফার্স্ট অফ অল আপনার IELTS TRF টেস্ট রিপোর্ট ফর্ম, সেটা আপনাকে আপলোড করতে হবে। সেকেন্ড থিং হচ্ছে হলো আপনার আইডেন্টিটি ডকুমেন্টেশন। সো আইডেন্টিটি ডকুমেন্টেশন কি? ইয়োর পাসপোর্ট ক্যান বি এ গ্রেট আইডেন্টিটি ডকুমেন্টেশন, বাট এটার জন্য কিন্তু আপনার যেটা হচ্ছে এনআইডি কার্ডের কিন্তু কোনো প্রয়োজন নেই, এবং আপনি কিন্তু ভুলেও এনআইডি কার্ড আপলোড করবেন না unless it is asked by the Embassy of Sweden in Dhaka. ঠিক আছে? সো আপনার পাসপোর্টই হচ্ছে আপনার আইডেন্টিটি ডকুমেন্ট। দেন আপনি কি আপলোড করবেন? আপনার ব্যাচেলার্সের যে ডিপ্লোমা বা সার্টিফিকেটটা আছে সেটা আপনি আপলোড করবেন। আপনি যদি MBA করে থাকেন তাহলে MBA এর যে ডিপ্লোমা বা সার্টিফিকেটটা আছে সেটা আপনি আপলোড করবেন। SSC HSC সার্টিফিকেট আপলোড করতেও পারেন, নাও করতে পারেন। যদি আরও কোনো রেলেভেন্ট ডকুমেন্ট থাকে, লাইক আপনার যদি কোনো ফ্যাকাল্টি রেফারেন্সেস থাকে, কোনো প্রফেসরের কাছ থেকে কোনো রেফারেন্সেস থাকে, সেটাকেও আপনি আপলোড করতে পারেন আপনি চাইলে, এবং সেটা আপনি দিতে পারেন আদার ডকুমেন্টসের মধ্যে। এছাড়া আপনার রেজুমে, ইউরোপাসে কনভার্ট করা রেজুমে আপনাকে আপলোড করতে হবে। সো ইউরোপাসে কীভাবে CV করবেন সেটাও ডেসক্রিপশন বক্সে আশা করি আপনারা লিঙ্কটা দেখতে পাচ্ছেন, এবং এখানে ক্লিক করলেই আপনারা ইউরোপাসে কীভাবে CV তৈরি করতে পারবেন সেটার ব্যাপারে আপনারা জানতে পারবেন। আচ্ছা, এর পরবর্তীতে আপনাকে হচ্ছে হলো 900 SEK অর্থাৎ 900 সুইডিশ ক্রাউন আপনাকে পেমেন্ট করতে হবে। সেটা আপনি যে কোনো ক্রেডিট কার্ড দিয়ে করতে পারেন। আমেরিকান এক্সপ্রেসটা কাজ করে না। ভিসা, মাস্টার্স কার্ড এগুলো দিয়ে হচ্ছে হলো আপনাকে পেমেন্ট করতে হবে। সেটা আপনার বাংলাদেশি টাকায় যদি ইকুইভ্যালেন্ট করি তাহলে 9,500 বা 10,000-এর মতো হয়। সো আপনারা 9,500 বাংলাদেশি টাকা বা 10,000 টাকার মতো পড়বে 900 SEK, সেটা আপনারা পেমেন্ট করে দিবেন। ক্রেডিট কার্ডে পেমেন্ট করলে সবচেয়ে বেস্ট, এবং আপনার খুব ফাস্ট এটা ফরওয়ার্ড হবে। যতক্ষণ না পেমেন্ট করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু ইউনিভার্সিটি অ্যাডমিশন আপনার ফাইলটাকে প্রসেসিং করবে না। সো যদি আপনারা চান যে আপনাদের ফাইলটা তাড়াতাড়ি প্রসেসিং হোক,
তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে পেমেন্ট করতে হবে। আর এছাড়াও আপনার যদি ক্রেডিট কার্ড না থাকে বা যদি কোনো বন্ধু-বান্ধবের বা ফ্যামিলির কারো কাছ থেকে ক্রেডিট কার্ড ম্যানেজ করতে না পারেন, তাহলে ব্যাংকে গিয়েও আপনারা পেমেন্ট করতে পারবেন। ব্যাংকের ডিটেলসটা হলো আপনি ইউনিভার্সিটি অ্যাডমিশনের পোর্টালে লগ ইন করলে আপনি দেখে নিতে পারবেন এবং সেটা নিয়ে আপনি মোস্টলি সিটি ব্যাংক থেকে এটা করা যায় বা আদার যে কোনো ব্যাংক থেকেও আপনি একটা ট্রাই করে দেখতে পারেন, বাট সেই ক্ষেত্রে কিন্তু একটু সময় লাগে। ওকে, সেকেন্ড যে বিষয়টা হলো আপনি আমাকে অনেকেই জিজ্ঞেস করছে যে আসলে খরচ কীরকম পড়বে। হ্যাঁ, খরচ আপনার একটা ভালো একটা অ্যামাউন্ট পড়বে। ইটস ট্রু, আপনি যদি বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ মার্কেটিং, ফাইন্যান্স এই রিলেটেড সাবজেক্টসগুলোতে যদি আপনি এখানে পড়তে আসেন, এখানে প্রথমত আপনি কিন্তু কোনোভাবেই ১ বছরে মাস্টার্স সিলেক্ট করবেন না অটাম 2022 ইনটেকের জন্য। এটার রিজনটা হচ্ছিল আদারওয়াইজ কিন্তু আপনি ভিসা পাবেন না ১৩ মাসে। ১৩ মাসের ভিসা যদি না পান তাহলে পার্সন নাম্বার পাবেন না, কোঅর্ডিনেশন নাম্বার দিয়ে এখানে কিছু করতে পারবেন না। সো আপনাকে যেটা করতে হবে, আপনাকে ২ বছরের প্রোগ্রাম নিতে হবে। ২ বছরের প্রোগ্রাম সিলেক্ট করলে আপনার এখানে ৪টা সেমেস্টার হয়। প্রত্যেক সেমেস্টারে আপনাকে ধরে রাখতে হবে ৪ থেকে ৫ লাখের মতো আপনার খরচ পড়বে যদি আপনি বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন সাবজেক্টে পড়াশোনা করেন, ঠিক আছে? এবং সেটা যদি আপনার পাবলিক ইউনিভার্সিটি হয় তাহলে খরচটা একটু আপনার কম হবে। আর যদি আপনি প্রাইভেট ইউনিভার্সিটি লাইক হামস্তাদ ইউনিভার্সিটি অথবা ইয়নশপিং ইউনিভার্সিটিতে পড়তে যান তাহলে খরচটা আরও কিছু বেশি হতে পারে, ১ লাখের মতো আরও বেশি পড়তে পারে পার সেমেস্টার। আর এছাড়া যারা আপনারা সায়েন্স রিলেটেড সাবজেক্টসে বা মেডিকেল সাবজেক্টে অথবা ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে পড়ালেখা করতে আসছেন তাদেরকে ৭ লাখ টাকার বাজেট রাখতে হবে পার সেমেস্টার। সো ফার্স্ট সেমেস্টারের পেমেন্টটা আপনাকে কিন্তু করেই সুইডেনে আসতে হবে বা রেসিডেন্স পারমিটের জন্য অ্যাপ্লাই করে রেসিডেন্স পারমিট অর্থাৎ ভিসা এটা নিয়ে দেন আপনি আসতে পারবেন, এর পূর্বে কিন্তু আপনি পারবেন না। সো পেমেন্ট আপনার ফার্স্ট সেমেস্টার করতে হবে এবং সেকেন্ড সেমেস্টারের পেমেন্টটাও আপনার এখানে আপনি যদি অগস্ট মাসে আপনি ল্যান্ড করেন সুইডেনে এবং আপনার রেসিডেন্স পারমিটটা যদি অগস্ট থেকে অ্যাপ্রুভড হয়ে যায়, আপনি তাড়াতাড়ি যদি পেয়ে যান তাহলে আপনাকে বাই ডিসেম্বর অথবা জানুয়ারি ফার্স্ট উইকের মধ্যে আপনাকে ইনভয়েসটা প্রোভাইড করে দেওয়া হবে এবং সেকেন্ড সেমেস্টারের টিউশন ফিটাও আপনাকে দিতে হবে। সো সেকেন্ড সেমেস্টারের ব্যাকআপটাও কিন্তু রাখাটা খুব জরুরি। আর থার্ড অ্যান্ড ফোর্থ তো থাকছেই। সো যেটা হলো আপনার করতে হবে খরচটা এভাবে চিন্তা করতে হবে যে আমার 4টা সেমেস্টারে অ্যাকচুয়ালি খরচটা কত পড়ছে এবং এর পরবর্তী হিসাবটা হলো যে আমার থাকা খাওয়ার খরচ মাইগ্রেশন ওয়ার্কের যেটা বলে সেটা হলো এক মেইন অ্যাপ্লিক্যান্টের ৮৫০০ সামথিং সুইডিশ ক্রাউন পার মান্থের খরচ দেখাতে হবে। হ্যাঁ, আর তার স্পাউস যদি থাকে তাহলে স্পাউসের আপনার হলো ৩৫০০ সামথিং, আর যদি বাচ্চা থাকে তাহলে প্রতি বাচ্চার জন্য ২৫০০ সামথিং করে পার মান্থ আপনার সুইডিশ ক্রাউন দেখাতে হবে। এখন এটা আপনারা জাস্ট ক্যালকুলেট করে নেবেন। এখন বিষয় হলো ভিসা কিন্তু আপনার ২ বছরের না, প্রোগ্রাম আপনার ২ বছরের, বাট শুধুমাত্র সিলেক্টিভ 5টা ইউনিভার্সিটির জন্য আপনার পাইলট প্রজেক্টে হলো ভিসা 24 মান্থসের জন্য অ্যালাউ করে বা এটা একটা পাইলট প্রজেক্ট হিসেবে চলছে। এর মধ্যে আপনার লুঞ্জ ইউনিভার্সিটি আছে, এর মধ্যে আপনার কেটিএইচ আছে, এর মধ্যে আপনার ইয়নশপিং ইউনিভার্সিটি আছে। সো এগুলোতেই শুধুমাত্র আপনি কিন্তু যেটা 2 বছরের ভিসার জন্য ডাইরেক্ট অ্যাপ্লাই করতে পারবেন। সো যেই কস্টিংটা রিকোয়ার্ড, যে এক্সপেন্সেসটা দেখাতে হবে সেই এক্সপেন্সেসটাকে আপনি মাল্টিপ্লাই করুন আপনি যেটা 24 দিয়ে, তাহলে আপনি বুঝতে পারছেন যে একবারে আপনি 2 বছরের ভিসাটা আপনি পেয়ে যাচ্ছেন। বাট দ্য থিং ইজ আপনি যদি রেগুলার কোনো পাবলিক ইউনিভার্সিটিতে আসেন বা এছাড়া অন্য যে কোনো ভার্সিটিতে আসেন না কেন, ভিসা হলো 13 মাসের। সো ইটস এ 13 মান্থস ভিসা। আপনাকে প্রথমে 13 মাসের রেসিডেন্স পারমিটের জন্য অ্যাপ্লাই করতে হবে, দেন 13 মাসের পর আপনাকে আবার 11 মাসের জন্য সেটা এক্সটেনশন করতে হবে। সো মোরলেস আপনার ক্যালকুলেশন কিন্তু সেম। আপনি যদি 13 মাসের জন্য আসেন তাহলে যদি আপনি এক বাচ্চা সহ আসেন অর্থাৎ আপনার স্বামী বা স্ত্রী এবং এক বাচ্চা, তাহলে আপনার মোরলেস 18 লাখ সামথিং বা রাউন্ড করে নিলে 20 লাখ টাকার মতো আপনাকে ব্যাংক স্টেটমেন্টে দেখাতে হবে। এবং সমপরিমাণ টাকা যে আপনার নিয়ে আসতে হবে তা না, বাট অ্যাটলিস্ট আপনাকে একটা ভালো ব্যাকআপ প্ল্যান নিয়ে সুইডেনে আসতে হবে, বিকজ এক্সপেন্সেস এখানে কিন্তু
অনেক বেশি, এবং আপনার এখানে হাউজিং থেকে শুরু করে সব কিছুরই কিন্তু খরচ অনেক বেশি। সো আপনি যদি যতদিন আপনি বাংলাদেশি টাকাতে কনভার্ট করতে থাকবেন, ততদিন আপনার কাছে মনে হবে যে 1 সুইডিশ ক্রাউন মানে হচ্ছে হলো 10 টাকা। তো আমি যদি 10 টাকার কোনো কিছু একটা কিনি, তার মানে হচ্ছে হলো আমি 100 টাকা খরচ করে ফেললাম। আমি যদি 50 টাকার কোনো কিছু একটা কিনি, আমি তাহলে 500 টাকা খরচ করে ফেললাম বাংলাদেশি টাকায়। অর্থাৎ যদি 50 ক্রাউনের আমি যদি কোনো কিছু পারচেস করি, সো আপনি যতদিন পর্যন্ত না এখানে এসে আপনি চাকরি পাচ্ছেন বা সেটেলড হচ্ছেন, ঠিক ততদিন পর্যন্ত কিন্তু আপনার খরচ নিজের বিয়ার করতে হবে। এবং সেটা বিয়ার করার জন্য আপনাকে কনভার্সনটা বুঝতে হবে যে এদের এখানকার 1 ক্রাউন মানে হচ্ছে হলো বাংলাদেশের 10 টাকা। সো আপনাকে ওই ব্যাকআপ প্ল্যানটা নিয়ে কিন্তু সুইডেনে যদি পড়তে আসতে চান তাহলে আসতে হবে। সো আশা করি আজকের যে পর্বটি, সেই পর্ব থেকে আপনারা সুইডেনের অ্যাডমিশন রিলেটেড কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনারা পেয়েছেন, এবং আপনারা অ্যাকর্ডিংলি প্ল্যান করতে পারবেন যে কিভাবে হচ্ছে হলো আসলে প্রসেসিংগুলো করব, এবং কিভাবে প্রসেসিং করে আমরা অ্যাডমিশনটা নিব ইউনিভার্সিটিতে। ইউনিভার্সিটি অ্যাডমিশনের ক্ষেত্রে আপনি 4টা ইউনিভার্সিটি সিলেক্ট করতে পারবেন। র্যাঙ্কিং অর্ডারে সাজাতে হবে 1, 2, 3, 4। যদি প্রথম ইউনিভার্সিটি থেকে আপনি সিলেক্টেড হয়ে যান, বাকি 3টা অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে। যদি ফার্স্ট সেক্টর থেকে আপনি সিলেক্টেড না হন, অর্থাৎ ওয়েটিং লিস্টে আছেন, অথবা আপনি সিলেক্টেড হন নাই, বাকি 3টার যে কোনো একটা থেকে যদি আপনি সিলেক্টেড হয়ে যান তাও হবে। কিন্তু ইট অল ডিপেন্ডস অন দ্য ইউনিভার্সিটিজ দেমসেলভস। সো এখানে আসলে কোনো কিছুই করার নাই, এখানে কারো কোনো হস্তক্ষেপ নেই, কারো কোনো কিছু নেই। আপনারও রেজাল্ট ভালো, এরকম আরও অনেক কম্পিটিশন থাকে। আপনি যদি এখন স্টকহোম ইউনিভার্সিটি অথবা ইউনিভার্সিটি অফ গথেনবার্গ, লুন্ড ইউনিভার্সিটি বা উপসালা ইউনিভার্সিটিতে আপনি এটাকে যদি টার্গেট করে রাখেন, তাহলে এখানে প্রচুর অ্যাপ্লিকেশনস পড়বে, এবং এটাই বাস্তবতা। সো এখানে প্রচুর অ্যাপ্লিকেশন পড়বে, প্রচুর কোয়ালিফাইড ক্যান্ডিডেটসরা আসবে, জিম্যাট করা ক্যান্ডিডেটসরা আসবে। মোস্ট অফ দ্য প্রোগ্রামসে আপনারা দেখবেন যে জিম্যাট ইজ দ্য ফার্স্ট অপশন টু গেট অ্যাডমিটেড। সো অনেকেরই জিম্যাট করা থাকবে। আপনার যে জিম্যাট করতে হবে এমন কোনো কিছু না। জিম্যাট না করলে আপনি যে অ্যাডমিশন পাবেন না তাও না, আপনার সেকেন্ড অপশন হিসেবে আপনাকে পিক করবে তারা আফটার ক্লোজিং দ্য জিম্যাট ক্যান্ডিডেটস। সো সেই ক্ষেত্রে এটাও মাথায় রাখতে হবে যে যত ভালো ইউনিভার্সিটি, যত বড় ইউনিভার্সিটি, যত বিগার ইউনিভার্সিটি, তত বেশি হচ্ছে হলো আপনার কম্পিটিশন, এবং তত বেশি ক্যান্ডিডেটের প্রোফাইল সেখানে পড়বে। সো এটা চিন্তা করতে হবে যে আসলে কোনটা কতটুক কীভাবে আপনি যাচ বিচার করবেন, কোন ইউনিভার্সিটিকে পিক করবেন, দ্যাট ইজ কমপ্লিটলি আপ টু ইউ। অনেক সময় আপনার দেখা যাচ্ছে যে আপনার প্রোফাইলটা অত ভারী না, অথচ আপনি খুব বড় সড়ো ইউনিভার্সিটি পিক করে ফেলেছেন। দেয়ার মাইট বি আ চান্স যে আপনার হয়তো অ্যাডমিশন হয় নাই। সো এরকমটাও আমরা দেখেছি। সো এই ক্ষেত্রে এগুলো চিন্তা করতে হবে যে আপনি কি মিড লেভেল ইউনিভার্সিটিগুলোকে পিক করবেন, নাকি আপনি একদম টপ লেভেল আপনি হচ্ছে হলো পিক করবেন। সো আজকে আশা করি আপনারা এখান থেকে কিছু ভ্যালুয়েবল সাজেশনস নিতে পেরেছেন। আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই রাখছি। হোপফুলি নেক্সট টাইম আবার দেখা হবে। আজকে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, ইটস আ ভেরি গ্লুমি ওয়েদার। Azaz from Gothenburg will connect with you again on the new episode, so please stay tuned with us and do subscribe to our channel. আর যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। সো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে কোনো এক সময়।